আচ্ছা, এনকাউন্টার হলে কি করণীয়? তোমরা নিশ্চয়ই এখন জানতে চাইবে, কারণ চারিদিকে তোমরা নিশ্চয়ই একটা খবর পেয়েছো, খুব জঘন্যতম একটা ঘটনা ঘটে গেছে, রাইট? তো যাক, যেই কারণ স্বরূপ আমরা দেখবো যে রিসেন্টলি আবার একটা কেস আমাদের সামনে এসছে। দেখো, আমরা এই বিষয়টাকে ইন্ডিয়ান পলিটির চোখ দিয়ে আমরা দেখব। ওকে, আমি অন্য কোনো দিকে যাচ্ছি না, ঠিক না ভুল কোনো কিচ্ছু না। ইন্ডিয়ান পলিটির চোখ দিয়ে আমরা দেখব যে আমাদের দেশের সংবিধান কি বলে, ঠিক আছে? তার চোখ দিয়ে আমরা দেখব। এবং এর সাথে তোমরা জানো যে ডাব্লিউবিসিএস সহ যে কোনো পরীক্ষাতে, বিশেষত আমি ডাব্লিউবিসিএস এর কথা বলবো, সামনে ডাব্লিউবিসিএস এর মেন্স রয়েছে এবং এখানে প্রচুর পরিমাণে কেস আছে এবং আর্টিকেল 21 হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক পরিস্থিতিতে এটা যেহেতু নিউজে এসছে, তো এটাকে আমরা খুব ভালো করে আমাদেরকে স্টাডি করতে হবে। ওকে, ফিউচার তোমরা বিউরোক্রেট হবে, তোমাদেরকে এগুলো কিন্তু জেনে থাকাটা বাধ্যতামূলক। চলো আমরা একটুখানি জেনে নিই যে এনকাউন্টার হলে কি করণীয়। একজন ব্যক্তি যাকে সাসপেক্ট করা হয়েছে, যে কনভিক্ট বলে, ওকে, তার কি কোনো মৌলিক অধিকার আছে? আমাদের কনস্টিটিউশন কি তাকে কোনো প্রোটেকশন দিয়েছে? বা চারিদিকে এত হরতাল হচ্ছে কেন এনকাউন্টারের পরে? তো সবটা আমরা মোটামুটি একটুখানি স্টাডি করব, আমাদের কনস্টিটিউশন কি বলে। ঠিক আছে, চলো দেখি। দেখো, আর্টিকেল 21 কি বলে। আমরা বেসিক্যালি কি কি জানবো আজ একটু তোমাদের বলে দিই, ঠিক আছে? কি কি জানবো? প্রথমত জানবো যে যে পুলিশ এনকাউন্টার কেন, এটা একটা কনস্টিটিউশনাল ইস্যু। দ্বিতীয় কথা, আর্টিকেল 21 এর সঙ্গে সম্পর্ক কি, রাইট টু লাইফের সঙ্গে সম্পর্ক কি, সুপ্রিম কোর্টের গাইডলাইন কি রয়েছে এবং ইনভেস্টিগেশন, ইনকোয়ারি ও অ্যাকাউন্টেবিলিটি কেন জরুরি। ওকে, তো এই সম্পর্কিত আমরা যা যা রয়েছে সেগুলো সম্পর্কে আমরা পড়বো। প্রথমে চলো আমি তোমাদের ছোট্ট ধারণা দিই আর্টিকেল 21 কি বলে। বেসিক্যালি আর্টিকেল 21 এটা বলে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টির কথা। একজন ব্যক্তির বেঁচে থাকার অধিকার রয়েছে এবং তার পার্সোনাল লিবার্টি আছে, তার কিছু স্বাধীনতা আছে। কনস্টিটিউশনে এর ইলাবোরেটিভ কোনো ডেফিনেশন কিছু বলা নেই। সুপ্রিম কোর্ট তার নানান সময় ভার্ডিক্ট দিতে গিয়ে এই রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি কি হবে তার যে লিস্টটা অনেক লম্বা হয়ে গেছে। রিসেন্টলি একটা জাজমেন্ট এসেছে, তোমরা জানো যে ফুটপাথ ব্যবহার করাটাও আমাদের একটা মৌলিক অধিকার এবং সেটাও কিন্তু আর্টিকেল 21-এই কিন্তু ঠাঁই পেয়েছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তাহলে এই প্রসঙ্গটা হঠাৎ করে উঠলো কেন? যে রাষ্ট্র চাইলে কারোর রাইট টু লাইফ কি কাটেল করতে পারে। কারোর মানে এনি পার্সন হু রিসাইডস উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, ভারতের পুরো টেরিটরি যেখানে খুশি বসবাস করুক যে কোনো ব্যক্তি, তাকে ভারতীয় হতে হবে এমন কোনো কথা নেই। এনি পার্সন যে কিনা ভারতের এন্টায়ার টেরিটরি যে কোনো জায়গায় বসবাস করে, তার রাইট টু লাইফ কি কাটেল করা যেতে পারে? যদি এটা প্রশ্ন হয়ে থাকে, কনস্টিটিউশন এটা বলেছে যে হ্যাঁ, কাটেল করা যেতে পারে, বাট উইথ প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। মাইন্ড ইট, উইথ প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। তাহলে সেটা হবে আইন অনুসারে, আইনের দ্বারা হবে। ঠিক আছে, কি বললাম? উইথ প্রসিডিওর এস্টাবলিশড বাই ল। আইন ডিসাইড করবে যে ওই ব্যক্তির তার রাইট টু লাইফ কাটেল করা হবে কি হবে না। ফাইনাল ডিসিশনটা কে নেবে? ফাইনাল ডিসিশনটা নেবে কিন্তু কোর্ট। কোর্ট ফাইনাল ডিসিশন নেবে যে ওই ব্যক্তির তার জীবন কেড়ে নেওয়া হবে কি হবে না। এবার কোর্ট যে ডিসিশনটা নেবে, ভালো করে মন দিয়ে শুনবে, একটুখানি বোঝার আছে। কোর্ট যে ডিসিশনটা নেবে কার উপর ভিত্তি করে ডিসিশন নেবে? না, কোর্ট ডিসিশন নেবে ওই লয়ের উপর ভিত্তি করে। একটা ছোট্ট কথা বলি তোমাদেরকে, একে গোপালান কেস হয়েছিল। একে গোপালান কেসে তখন বলা হয়েছিল কি, যে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল দিয়ে স্টেট চাইলে কারো রাইট টু লাইফ কাটেল করতে পারে। একদমই ঠিক কথা। একে গোপালান কেসের ভার্ডিক্ট দিতে গিয়ে তৎকালীন সময় সুপ্রিম কোর্ট এটা বলেছিল যে এই প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, ল মেকিং এর যে প্রসিডিওর, সেই প্রসিডিওরটা ঠিক হলে হবে। ল এর নেচারটা ভালো না খারাপ কিচ্ছু ম্যাটার করে না। ভালো করে মন দিয়ে শুনবেন কি বললাম। একটা ল কিভাবে বানানো হয়, যদি আমি পার্লামেন্টের কথা বলি, ল কিভাবে বানানো হবে না, পার্লামেন্টের দুটো হাউস, বিল উঠবে, সেই বিলটাকে রেটিফাই করা হবে, এই বিলটাকে প্রেসিডেন্ট সাইন করবে, ফাইনালি সেটা অ্যাক্ট হবে। এভাবেই হয়। তাহলে বলছে যে এই যে ল যেটা বানানো হচ্ছে, লটা ভালো না খারাপ কিচ্ছু ম্যাটার করে না, কিন্তু ল মেকিং এর যে প্রসিডিওরটা, সেই প্রসিডিওরটা যেন ঠিকঠাক থাকে। তো সেই সময়
একে গোপালন কেসের এই যে ভার্ডিক্ট, পরবর্তীকালে সুপ্রিম কোর্ট কি বললো? সুপ্রিম কোর্ট বলেছিল এই যে প্রসিডিওর এস্টাবলিশড বাই লয়ের যে ডেফিনেশনটা আমরা একে গোপালন কেসে দিয়েছিলাম, সেটা ছিল বেসিক্যালি একটা ন্যারো ইন্টারপ্রিটেশন। পরবর্তীকালে 1978 সালে সুপ্রিম কোর্টের একটা গুরুত্বপূর্ণ ভার্ডিক্ট সামনে আসে। সেটা নাম কি ছিল আমরা জানবো। খুবই 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 গুরুত্বপূর্ণ একটা কেস, সেটা ছিল মেনেকা গান্ধী ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, 1978 এর কেস এটা। মেনকা গান্ধী কেসে সুপ্রিম কোর্ট এটা বলেছিল, ভালো করে মন দিয়ে শুনবে, বলে ঠিক কথা, আমাদের কনস্টিটিউশনে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল রয়েছে, এটা আমরা জাপান থেকে বড় করেছি, বাট একটা কথা মাথায় রাখবে, যে লটা বানানো হচ্ছে সেই লটা যেন ফেয়ার হয়, সেই লটা যেন ফেয়ার হয়, লটা যেন জাস্ট হয়, লটা যেন রিজনেবল হয়। মানে যে লটা বানানো হচ্ছে সেই লটা যেন ফেয়ার হয়, ঠিকঠাক হয়, জাস্ট অ্যান্ড রিজনেবল হয়। যদি কোনো ল সে যতই প্রসিডিওর মেনে বানানো হোক না কেন, সেটা যদি ফেয়ার না হয়, সেটা যদি জাস্ট না হয়, সেটা যদি রিজনেবল না হয়, তাহলে সেই লকে কি করা হবে? নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করা হবে। কে বলেছে এটা? সুপ্রিম কোর্ট বলেছে। আচ্ছা, এখান থেকে আমরা একটা কনসেপ্ট ডিরাইভ করতে পারি, আমাদের দেশে কি পার্লামেন্টারি সুপ্রিমেসি রয়েছে নাকি কনস্টিটিউশনাল সুপ্রিমেসি রয়েছে? একটা কথা তোমাদেরকে বলি, আমাদের দেশে কিন্তু কনস্টিটিউশনাল সুপ্রিমেসি রয়েছে, পার্লামেন্টারি সুপ্রিমেসি রয়েছে ইউকেতে। যেহেতু কনস্টিটিউশনাল সুপ্রিমেসি রয়েছে, তাই আমাদের দেশে হাইয়েস্ট, নো ওয়ান ইজ অ্যাবভ দ্য কনস্টিটিউশন। সারা ভারতবর্ষে আমরা যারা বসবাস করি কেউই নয়, ইভেন রাষ্ট্রপতিও নয়, সুপ্রিম কোর্ট নিজেও নয়। কে সবার উপরে? সবার উপরে হচ্ছে ভারতের সংবিধান। ভারতের সংবিধান কি বলে? ইভেন যদি ভারতের সংবিধানেই ক্ষমতা আছে যে পার্লামেন্ট চাইলে কনস্টিটিউশনকে অ্যামেন্ড করতে পারে, এবং তোমরা জানো যে চাইলেই কি পার্লামেন্ট যা খুশি অ্যামেন্ড করতে পারে? তার জন্য আবার কি করেছে? কিছু রেস্ট্রিকশন চাপানো আছে, যেটাকে আমরা ভালোবেসে কি বলে ডাকি না, যেটাকে আমরা বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন বলে ডাকি, যে চাইলেই আমরা তাকে অ্যামেন্ড করতে পারবো না। পার্লামেন্টের কাছে এই যে চেকস এন্ড ব্যালেন্স, যে ল বানানোর ক্ষমতা তোমার আছে ঠিকই, এবং উইথ প্রসিডিওর এস্টাবলিশড বাই ল তুমি চাইলে কি করতে পারো না, রাষ্ট্র চাইলে, স্টেট চাইলে কি করতে পারে? কারো রাইট টু লাইফ কাটেল করতে পারে। বাট মাইন্ড ইট, যে লটা দিয়ে তুমি করছো সেই লটা যেন ফেয়ার হয়, লটা যেন জাস্ট হয়, লটা যেন রিজনেবল হয়। 1978 সুপ্রিম কোর্ট কি করলো না, এই ভার্ডিক্ট দিল। আচ্ছা, এই কথাগুলো আমরা পড়ছি কেন? রাইট, দেখা যায় এই কথাগুলো আমরা কেন পড়ছি। ধরো পুলিশ এনকাউন্টার হলো, আর্টিকেল 21 কি বলে? রাইট টু লাইফের কথা বলে, বেঁচে থাকার অধিকারের কথা বলে। একজন ব্যক্তি সে গিল্টি কি গিল্টি না, কে ডিসাইড করবে? একজন ব্যক্তি গিল্টি কি গিল্টি নয়, এটা ডিসাইড করার দায়িত্ব কিন্তু পুলিশের নয়। কনস্টিটিউশন কি বলে? এইটা দায়িত্ব হচ্ছে একজন ব্যক্তি গিল্টি কি গিল্টি নয়, এইটা প্রুভ করা, মানে প্রুভ করবে কে? ভার্ডিক্ট দেবে কে? জুডিশিয়ারি ভার্ডিক্ট দেবে, জুডিশিয়ারি করবে। এবারে ধরে নাও এমন একটা ঘটনা ঘটলো। আচ্ছা, এনকাউন্টার কাকে বলে? এনকাউন্টার বলতে বোঝায় যে দেখা গেল যে পুলিশ কাস্টডিতে রয়েছে একজন ব্যক্তি, যাকে সাসপেক্ট করা হয় যে তিনি একজন ক্রিমিনাল। দেখা গেল পুলিশ অফিসারদেরকে তারা কি করা হয়েছে, তিনি অ্যাটাক করেছেন। ওকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? তার এনকাউন্টার স্বরূপ প্রত্যুত্তর দিতে গিয়ে যে ঘটনা ঘটে সেটাকে আমরা কি বলি? এনকাউন্টার বলি। এনকাউন্টার হলেই যে একজন ব্যক্তি মারা যাবে এমনটা কিন্তু নয়। ওকে, তো এই এনকাউন্টার সম্পর্কে সুপ্রিম কোর্ট কি বলে? সুপ্রিম কোর্টের পিইউসিএল এ একটা 2014 সালে একটা ভার্ডিক্ট ছিল, যে পিইউসিএল কেসে সুপ্রিম কোর্ট কি কি প্যারামিটার্স দিয়েছে, যে এনকাউন্টারে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় পুলিশ কাস্টডিতে থাকাকালীন, তাহলে সেক্ষেত্রে তার কি কি করণীয়, কি কি প্রসিডিওর মেনে চলতে হবে। ওকে, তা দেখো এতটুকু আমরা কি শিখলাম, যে একজন ব্যক্তির, মাথায় রাখবে, একজন প্রিজেনারেরও তার আর্টিকেল 21 আছে। একজন প্রিজেনার যে কিনা মানে জেলে সে সাজা ভোগ করছে, তারও বেঁচে থাকার অধিকার রয়েছে। এটা আমি বলছি না, কনস্টিটিউশন বলেছে, ভারতের সংবিধান বলেছে। একটু আগেই আমি তোমাদেরকে বললাম, আমি বলিনি কথাটা, যে আমাদের দেশে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি আছে, নো ওয়ান ইজ অ্যাবভ দ্য কনস্টিটিউশন। ভারতের কনস্টিটিউশনের উপরে কেউ নয়। কোনো একটা ঘটনা, সেটা আমাদের বাইরে থেকে ঠিক না ভুল যাই মনে হতে পারে, সেটা সংবিধানের চোখ দিয়ে দেখতে হবে যে ঘটনাটা ঠিক না ভুল। ফাইনাল ভার্ডিক্ট কিন্তু দেবে কে? কনস্টিটিউশনের চোখ দিয়ে ভার্ডিক্ট, মানে ভার্ডিক্টটা আসে। এবং সেই ভার্ডিক্টটা তোমরা জানো যে কনস্টিটিউশনকে ইন্টারপ্রেট করার ক্ষমতা কার রয়েছে? জুডিশিয়ারি রয়েছে। হাইয়েস্ট জুডিশিয়ারি কে রয়েছে? আমাদের দেশের সুপ্রিম কোর্ট রয়েছে। আচ্ছা, চলো দেখা যাক। পুলিশ এনকাউন্টারে একজন মানুষের লাইফ চলে যেতে পারে,
তাই এটি সরাসরি আর্টিকেল 21 এর সঙ্গে রিলেটেড, কারণ রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। ওকে, এনকাউন্টারে ডেথ অটোমেটিক লিগাল ধরে নেওয়া যাবে না। মানে এনকাউন্টারে যদি কোনো ব্যক্তি মারা যায়, ধরেই নিলাম হয়তো সেই ব্যক্তি ক্রাইম করেছে, প্রমাণিত হয়নি তো, সাসপেক্টেড যে ওই ব্যক্তি ক্রাইম করেছে, তাহলে এবারে কি, আমি আবারও বলছি শোনো, আমরা কিন্তু কনস্টিটিউশনের চোখ দিয়ে কিন্তু জিনিসগুলোকে পড়ছি, ঠিক আছে? আশা করি এইটাকে অন্যভাবে ইন্টারপ্রেট করার কোনো মানেই হয় না। ওকে, তো কি বলছিলাম আমি, যে অটোমেটিক পুলিশ এনকাউন্টার করেছে মানেই এটা ঠিক করেছে এমনটা কিন্তু নয়। ওকে, আমি আবারও বলছি, ঘটনাটা নিয়ে কিন্তু আমি আলোচনা করছি না, আমি আলোচনা করছি প্রসিডিওরটা নিয়ে। আশা করি তোমরা বুঝতে পারছো, তোমরা যথেষ্ট ম্যাচিওর, তোমার WBCS এর অ্যাসপিরেন্ট, এই জাতীয় জিনিসপত্র নিয়ে তোমাদেরকে পরবর্তীকালে ডিল করতে হবে, কিন্তু তোমরা ডিএসপি হবে, এই কেসগুলো নিয়েই তোমাদেরকে ডিল করতে হবে, ঠিক আছে? তো আশা করি তোমরা যথেষ্ট ম্যাচিওরলি ডিল করবে। ওকে, বিষয়টা আমি তোমাদেরকে আবারও বলছি, কনস্টিটিউশন কি বলে আমি সেই কথাটাই তোমাদেরকে বলছি। ওকে, এবং কি বলেছে, ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন ছাড়া পুলিশ ভার্সনকে ফাইনাল ট্রুথ ধরে নেওয়া যায় না। তাহলে আগে একটা ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি হবে, সেই ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি হওয়ার পরে বোঝা যাবে পুলিশ যেটা বলবে সেটাই ঠিক, এমনটা কিন্তু ধরে নেওয়া হয় না। মূল প্রশ্ন হলো, এটি কি সেলফ ডিফেন্স ছিল নাকি বিচার বহির্ভূত হত্যা? তাহলে মেন কথা হচ্ছে কি, যে এটা সেলফ ডিফেন্সে ছিল নাকি যে এনকাউন্টার যে করা হয়, আমি এই ঘটনার কথা বলছি না, ইন জেনারেল বলছি, যে এনকাউন্টার যে হয়েছিল সেটা কি সেলফ ডিফেন্সের জন্য, আমাকে অ্যাটাক করেছিল বলে আমি মানে পুলিশ তার প্রত্যুত্তর স্বরূপ এনকাউন্টার করেছে, নাকি নাকি ইচ্ছাকৃতভাবে তাকে মারা হয়েছে? এই হচ্ছে কথা, বিচার বহির্ভূত, মানে আমি আইনের শাসন ফলো করলাম না। আমাদের দেশের কিসের শাসন আছে? আইনের শাসন, রুল অফ ল, তাই তো? রুল অফ ল, আইনের শাসন, শাসকের আইন নয় তো, ঠিক কিনা? আইনের শাসন রয়েছে। আইন কি বলে, আইন অনুযায়ী শাসন হবে। আমাদের দেশের হাইয়েস্ট আইন কি? হাইয়েস্ট আইন কনস্টিটিউশন। নো ওয়ান ইজ অ্যাবভ দ্য কনস্টিটিউশন, নো ওয়ান ইজ অ্যাবভ দ্য কনস্টিটিউশন। ভারতের সংবিধানের উপরে কেউ নেই, কেউ নেই, কেউ নেই। কি বলছে, এই কারণে এফআইআর, এনকোয়ারি, পোস্টমর্টম, এভিডেন্স প্রিজার্ভেশন এবং ফ্যামিলি ইন্টিমেশন এগুলো কিন্তু বাধ্যতামূলক। ওকে, কেস ব্যাকগ্রাউন্ড কি দেখবো না, মহারাষ্ট্রতে প্রচুর পরিমাণে এনকাউন্টার হতো এবং সেই নিয়ে প্রশ্ন ওঠায় পিইউসিএল সুপ্রিম কোর্টের কাছে একটা কি করে ক্লিয়ার কিছু গাইডলাইন চেয়েছিল, যে এনকাউন্টার রিলেটেড কিছু গাইডলাইন দেওয়া হোক। তাতে কোর্ট বলেছিল কি, পুলিশের কাজ অপরাধী ধরা, মাইন্ড ইট, দোষী সাব্যস্ত করা কোর্টের কাজ। এই কথাগুলো আমার নয়, সুপ্রিম কোর্ট বলেছে। কি বলেছে, যে পুলিশের কাজ অপরাধীকে কি করা, অপরাধীকে ধরা। ওকে, দোষী সাব্যস্ত করা কার কাজ? কোর্টের কাজ, এটা পুলিশের কাজ নয়। ওকে, নেক্সট কি বলছে, এর কারণ কি, রুল অফ ল বজায় রাখতে এনকাউন্টার ডেথের ক্ষেত্রে ন্যায় ও নিরপেক্ষ প্রক্রিয়া দরকার। ওকে, কে বলেছে এটা? সুপ্রিম কোর্ট বলেছে। পিইউসিএল জাজমেন্ট বাধ্যতামূলক প্রক্রিয়া, পিইউসিএল ভার্সাস স্টেট অফ মহারাষ্ট্র কেসে কি হয়েছিল, আর্টিকেল 21 রিলেটেড সুপ্রিম কোর্ট কিছু গাইডলাইন দিয়েছিল। ওকে, সেইগুলো কি কি আমরা একটুখানি পড়বো। প্রথম কথা কি বলছে, গোপন সূত্রে গ্রেভ অফেন্স বা ক্রিমিনাল মুভমেন্টের খবর পেলে পুলিশকে তার লিখিতভাবে বা ইলেকট্রনিক ফর্মে রেকর্ড করতে হবে, প্রথম কথা। ওকে, যদি এরকম ঘটনা ঘটে তাহলে পুলিশকে কি করতে হবে, ইলেকট্রনিক ফর্মে তাকে রেকর্ড করতে হবে। নাম্বার ওয়ান, কে বলেছে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট গুলো কি কি ছিল সেইগুলো দেখছি আমরা। দ্বিতীয় কথা কি বলছে, এনকাউন্টারে মৃত্যু হলে সঙ্গে সঙ্গে এফআইআর রেজিস্টার করতে হবে এবং দ্রুত আদালতে পাঠাতে হবে। নেক্সট কি বলছে, এনকাউন্টারে অংশ নেওয়া পুলিশ টিম নিজেরা তদন্ত করতে পারবে না। এই যে একটু আগে বললাম, আমি বলিনি, কোর্ট কি বলেছে, যে এনকাউন্টার হলেও তাকে কিন্তু একটা নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। ওকে, এবং সেই তদন্তে কিন্তু যারা যে টিম কাজ করেছে সেখানে কিন্তু সেই টিমের কোনো সদস্য কিন্তু এখানে থাকবে না। ওকে, আর কি বলছে না, ইনভেস্টিগেশন করতে হবে সিআইডি বা অন্য পুলিশ স্টেশনের ইন্ডিপেন্ডেন্ট টিম দিয়ে, যাতে তদন্ত নিরপেক্ষ হয়। ওকে, আর কি বলেছে, আর বলেছে যে ম্যাজিস্ট্রেট ইনকোয়ারিটা বাধ্যতামূলক, মৃত ব্যক্তির পরিচয় নির্ধারণ করতে হবে এবং তার পরিবারকে দ্রুত এটা জানাতে হবে। ওকে, আর কি বলেছে, পোস্টমর্টমে ফরেন্সিক রিলেটেড কিছু কথা বলেছে। পোস্টমর্টমে 3 জন ডক্টরকে দিয়ে পোস্টমর্টম করাতে হবে, 3 জন ডক্টরকে দিয়ে। বেঁচে গেলি
ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনও এর সঙ্গে রিলেটেড আছে, তোমরা জানো ন্যাশনাল আমাদের হিউম্যান রাইট কমিশনের কথা। তো ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন আবার কি বলেছে না, সেখানে বলতে গিয়ে বলেছে যে যখনই এই জাতীয় কোনো ঘটনা ঘটবে, যখন পোস্টমর্টম হবে, 3জন চিকিৎসক থাকবে যাদের কিন্তু যাদের যোগ্যতা হবে একজন পোস্ট গ্রাজুয়েট অবশ্যই হতে হবে 3জনকেই, এবং তাদের এক্সপিরিয়েন্স 5 বছরের জন্য কম না হয়। 3জনের মেডিকেল টিম গঠন করতে হবে, এবং 3জনকেই পোস্ট গ্রাজুয়েট তাদের ডিগ্রি থাকতে হবে মোর দেন, মানে মেডিকেল সায়েন্সে ডেফিনেটলি। এবং কি বললাম আমি, যে তাদের 5 বছর বা তার বেশি তাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। যদি দেখা যায়, এবং এই 3জন 3 জায়গা থেকে আসবে, এবং যদি দেখা যায় যে এরকম 3জন ব্যক্তি 3 জায়গা থেকে পাওয়া না যায়, তাহলে কোনো একটা জায়গা থেকে যদি 3জন ব্যক্তি আসে, তাহলে একজন হেড হবে এবং বাকি 2জন তারা কাজ করবেন ইন্ডিপেন্ডেন্টলি, এবং তাদেরকে যেন কোনোভাবে ইন্টারফেয়ার করা না হয়। ঠিক আছে, এইভাবে কিন্তু চলবে। এবং এইভাবে কি হবে না, এইভাবেই ফরেন্সিক যে আমরা পোস্টমর্টম যে হয় সেটা, এবং সম্ভব হলে সেটাকে ভিডিওগ্রাফি করতে হবে। আর কি বলছে, ক্রাইম সিন সুরক্ষিত রাখতে হবে, বুলেট যেগুলো কার্টিজ ওয়েপন যেগুলো আছে না, সেগুলোকে কি করতে হবে, এভিডেন্স এগুলোকে সংগ্রহ করে রাখতে হবে। ওকে, সংগ্রহ করে রাখতে হবে। এনকাউন্টারে কেউ আহত হলে, যদি কোনো ব্যক্তি এনকাউন্টারে তো মারা গিয়ে থাকলে তো এক কথা, যদি তিনি বেঁচে থাকেন এবং তিনি যদি আহত হন, তাহলে সঙ্গে সঙ্গে তাকে মেডিকেল ট্রিটমেন্ট দিতে হবে। বুঝতে পারলে? নেক্সট কি বলছে, আহত ব্যক্তি বেঁচে থাকলে তার স্টেটমেন্ট ম্যাজিস্ট্রেট বা মেডিকেল অফিসারের সামনে রেকর্ড করতে হবে, এবং এনকাউন্টার ডেথের তথ্য ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন বা স্টেট হিউম্যান রাইট কমিশনকে এটা জানাতে হবে। তদন্তে যদি এটা প্রমাণ হয়, হ্যাঁ, যে পুলিশ অফিসারের অপরাধ যদি প্রমাণিত হয়, তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে ক্রিমিনাল কেস হতে পারে, ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হতে পারে, ইভেন সাসপেনশন পর্যন্ত হতে পারে। ওকে, আচ্ছা, তাহলে এই ছিল মোটামুটি গল্প। তাহলে আমরা মোটামুটি দেখলাম যে এনকাউন্টার যদি করা হয়, তার রিলেটেড কি কি প্রসিজার, কি কি প্রোটোকল সেক্ষেত্রে ফলো করতে হয়, রাইট? দেখো, তাহলে আর্টিকেল 21 সম্পর্কে তাহলে আমরা কি কি জানলাম। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, সত্যতা প্রমাণিত হওয়ার আগে সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে আউট অফ টার্ন প্রমোশন দেওয়া যাবে না, গ্যালেন্টারি অ্যাওয়ার্ড বা ক্যাশ রিওয়ার্ডও দেওয়া যাবে না। ওকে, তাহলে পিইউসিএল ভার্সাস স্টেট অফ মহারাষ্ট্র কেস, এটা পুনরায় আবার নিউজে এসছে, তোমরা জানো আজকের এই পেপারে কিন্তু এটা আবার দিয়েছে। এই যেগুলো বলছি আমি, ঠিক আছে, বেশিরভাগই কিন্তু পুনরায় নিউজে এসছে। আমি একটু স্টাডি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে জিনিসটা অ্যাকচুয়ালি কি, রাইট? তো এই কারণে আমাদের একটুখানি জেনে রাখাও প্রয়োজন। মামলায় সুপ্রিম কোর্ট পুলিশ এনকাউন্টার ডেথের ক্ষেত্রে আর্টিকেল 21 ফেয়ার প্রসিডিওর, ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন, রুল অফ ল এবং পুলিশ অ্যাকাউন্টেবিলিটিকে জোরদার করে ম্যান্ডেটারি গাইডলাইন দিয়েছে। ওকে, তাহলে আর্টিকেল 21 এর ধারণা কি? প্রথম কথা, রাইট টু লাইফ, তাই না, এন্ড পার্সোনাল লিবার্টি, ফেয়ার হতে হবে, জাস্ট হতে হবে, রিজনেবল হতে হবে, এবং প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, যেটা আমরা দেখেছি। আমাদের দেশে ডিউ প্রসেস অফ ল নেই, লাইক আমেরিকা। আমাদের দেশে ডিউ প্রসেস অফ ল নেই, ঠিক কথা, কিন্তু ডিউ প্রসেস অফ ল এর মেন যে কথা, সেটা হচ্ছে ফেয়ার, জাস্ট অ্যান্ড রিজনেবল। এই তিনটেই আবার সুপ্রিম কোর্ট তার ভার্ডিক্টে ইউজ করেছে। তাহলে হয়তো সরাসরি লেখা নেই, ঠিক কথা, কিন্তু প্রসিডিওর এস্টাবলিশড বাই ল উইথ ফেয়ার, জাস্ট অ্যান্ড রিজনেবল, এই উইথ ফেয়ার, জাস্ট অ্যান্ড রিজনেবল মানেই কিন্তু ডিউ প্রসেস অফ ল এরই একটা কনসেপ্ট। ওকে, আচ্ছা, আর কি বলেছে, রুল অফ ল, আইনের শাসনের কথা, স্টেট অ্যাকাউন্টেবিলিটি এবং রেমেডি এবং প্রোটেকশনের কথা আমরা পেলাম। ঠিক আছে, তাহলে পিইউসিএল জাজমেন্টের প্রয়োগ কি? প্রথম কথা, এনকাউন্টার ডেথ তদন্ত ছাড়া লিগাল ধরা যাবে না, নাম্বার 1। নাম্বার 2, এফআইআর, ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন, ইনকোয়ারি, পোস্টমর্টম, এটা বাধ্যতামূলক হবে। পুলিশ জাজ নয়, গিল্ড নির্ধারণ করবে কোর্ট। আর কি বলছে, পুলিশ অ্যাকশনে ডেথ হলে স্টেট অ্যানসারেবল, ফেক এনকাউন্টার হলে ভিকটিম ফ্যামিলিকে কম্পেনসেশন দিতে হবে। ঠিক আছে, তাহলে এই ছিল গল্প, এই ছিল মোটামুটি আমাদের রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটলো সেই সম্পর্কিত কনস্টিটিউশনাল বা সুপ্রিম কোর্টের গাইডলাইন কি আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করলাম। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এটা কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও নয়, ঠিক আছে, নর্মাল জিনিস, যে জিনিসগুলো তোমাদের জানা উচিত আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ঠিক আছে, আশা করি স্মার্টলি, ইন্টেলেকচুয়ালি তোমরা ডিল করবে। চলো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।